তো আশা করি সবাই ভালো আছো। যারা জয়েন করেছো তারা উম, আজকে একটু তাড়াতাড়ি শুরু করলাম। 8টার সময় শুরু করতে চেয়েছি কারণ অনেকেরই সমস্যা হচ্ছে বলতেছে। আমিও আসলে একটু তাড়াতাড়ি শেষ করতে পারলে আমিও তাড়াতাড়ি ঘুমাতে যেতে পারি। তো আমরা প্রথমে একটু বলে নেই আমার এই জুমের সাবস্ক্রিপশনের এটা তোমার কি বলে শেষ হয়ে গেছে আর কি। ঠিক আছে, সেই জন্য আমাকে নতুন করে কিনতে হবে। তারপর তো একটু বেতন টেতন পেলে তারপর কিনবো। এই জন্য আমার যে লাইনটা ইয়ে হয়ে যেতে পারে 40 মিনিট পরে। যদি এরকম হয় তাহলে আবার তোমাদেরকে নতুন করে জয়েন করতে হবে। তো আমরা আজকে আলোচনা শুরু করব ভাষা আন্দোলনের পটভূমি এবং এর ভূমিকা দিয়ে। তো ভাষা আন্দোলন সম্পর্কে আমরা সবাই জানি মোটামুটি যে আমাদের 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল আমাদের রাষ্ট্রভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। তো আমরা এই এই রাষ্ট্রভাষার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের অন্যতম একটা মূল দাবি ছিল বাংলাকে যেন রাষ্ট্রভাষা করা হয়। কারণটা কি ছিল? কারণটা একটাই ছিল যে আমাদের বাংলাদেশের মানুষের জনসংখ্যা টোটাল পাকিস্তানের জনসংখ্যার 56% ছিল বা 56% ছিল। তো সেই আহ, বাংলা ভাষাকে আহ, তারা চেয়েছিল আহ, একদম আহ, অপ্রয়োজনীয় করে ফেলতে, বা এই বাংলা ভাষাকে যেন এদেশের মানুষ কি করে, আহ, অবহেলিত করে, অবহেলা করে, সেটা চেয়েছিল। তাই তারা কি করেছিল 1952 সালে সময় রাষ্ট্রভাষা এটাকে বারবার তারা আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। আমরা কিন্তু ইতিহাসে অনেক কিছু জানি না। আমরা যেটা দেখতেছি যে রাষ্ট্রভাষা বাংলা চাই, এই যে প্লে কার্ড, এটা যদিও শিল্পীর আঁকা একটা ছবি, কিন্তু আমরা অনেকে মনে করি যে ভাষা আন্দোলনটা হয়েছিল আমাদের মাতৃভাষা বাংলার জন্য। আসলে কিন্তু তা না। মাতৃভাষা বাংলার জন্য ভাষা আন্দোলন হয় নাই। ভাষা আন্দোলন হয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য। এই যে রাষ্ট্রভাষা বাংলা চাই। ওকে, যেমন আমাদের এখন রাষ্ট্রভাষা কি? আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। তো এখন আমাদের সাথে নয়নতারা আছে। নয়নতারা বলতে পারে, স্যার আমি তো তঞ্চঙ্গা, তঞ্চঙ্গা ভাষা তো আমার জন্য আমার মাতৃভাষা, আমি কেন ইয়ে করতে পারবো না? কারণটা হচ্ছে যে কারণ আমাদের দেশের 99% মানুষ বাংলায় কথা বলে। হ্যাঁ, দেখা যাবে যে এটা আর একটু বেশি হইতে পারে। সেদিকে তঞ্চঙ্গা আমাদের টোটাল আদিবাসী জনগোষ্ঠীর মনে হয় 5% না 10%। আর আমাদের টোটাল যে আদিবাসী জনগোষ্ঠী আছে তারা হচ্ছে টোটালের পুরা বাংলাদেশের জনসংখ্যার 1%-এর চেয়েও কম। ওকে, তারপরেও এখন তো আধুনিক ইয়েতে এসে গভর্নমেন্ট আস্তে আস্তে তাদেরকে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাদানের ব্যাপারটা চালু করতেছে। কিন্তু তোমরা যেহেতু বাংলা তোমাদের রাষ্ট্রভাষা, তাই বাংলা বাংলাদেশের সব জায়গাতেই যেহেতু প্রচলিত এবং সর্বত্র যেহেতু বাংলা দিয়েই আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে, তাই তোমাকে রাষ্ট্রভাষা বাংলা ভালো করে জানতে হবেই। তুমি যদি এখন জার্মানিতে যাও, ওখানে তারা কোনো করবে না, তারা তাদের দেশের জার্মান ভাষাই আগে ফার্স্ট প্রায়োরিটি।
তারপর ইটালিতে যাও, ইটালিতে জার্মান ভাষা ফার্স্ট প্রায়োরিটি। চীনে যাও, চীনে যাও চীনা ভাষা, জাপানে জাপানি ভাষা। ওকে। আর এই জন্যই আমাদের বাংলাটাকে খুব ভালোভাবে জানতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে। এবং আমরা যেহেতু বাংলার স্টুডেন্ট, আমরা যে যে রিজিয়ন থেকে আসি না কেন, কেউ চিটাঙ্গা হোক, কেউ নর্থ বেঙ্গলের হোক, হ্যাঁ, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে রাষ্ট্রভাষা বাংলা আমাদের। এবং এই বাংলা, আমি যেহেতু বাংলার স্টুডেন্ট, আমার বাংলাটা হতে হবে বাকি সবার চাইতে আলাদা। তো তোমাদের এই প্রথম বর্ষে এই ভাষা আন্দোলনের পটভূমি এবং ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাতে ভালো করে শিখবে। এখান থেকে তোমার প্রশ্ন একটা না একটা থাকবেই, হয় সংক্ষিপ্ত, নয়তো অতি সংক্ষিপ্ত, নয়তো ব্রড কোশ্চেন। তো ঘুরে ফিরে প্রতি বছর একই প্রশ্নটা ব্রড কোশ্চেন থেকে আসে যে ভাষা আন্দোলনের পটভূমি এবং ভূমিকা আলোচনা করবো। তো আজকে আমরা এটা আলোচনা করব। তো আমাদের এই যে যে দেখো, আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি, সেই ম্যাপের আমরা এখানে দেখতে পাবো যে এই যে এখানে হচ্ছে আমাদের বাংলাদেশ, আর এই যে এখানে হচ্ছে আমাদের পাকিস্তান। ওকে। তো এই যে দুই ইয়ার ভিতরে আমাদের দেখো বিশাল এই যে একটা ভারত, এই ভারত, এবং আমাদের দেখো এই পাকিস্তান থেকে এই পাকিস্তানে যেতে গেলে আমাদেরকে এইভাবে সমুদ্র পথে এদিক দিয়ে গিয়ে এভাবে গিয়ে তারপর এভাবে কি যাওয়া আসা করতে হতো। তো এখন দেখো আমাদের এই অঞ্চলের মানুষের ভাষা ছিল বাংলা, এই অঞ্চলের মানুষের ভাষা ছিল কি তোমার কোথাও পাঞ্জাবি, কোথাও হিন্দি, কোথাও উর্দু, কোথাও তোমার পশতু। ঠিক আছে। এখানে তারা একটা কমন ইয়ে করলো দেখি, তারা এখানে একটা উর্দু ভাষা চাপিয়ে দিল। উর্দু ভাষাটা কিন্তু সবার এখানে দেখা যাচ্ছিল যে কি উর্দু ভাষা পাকিস্তানের টোটাল জনসংখ্যার 10% বা 15% পর্যন্ত মানুষ উর্দু ভাষা জানতো। কিন্তু এই উর্দু ভাষাটা চাপিয়ে দেওয়ার অন্যতম প্রধান কারণ ছিল যে তৎকালীন সময়ে যে শাসক গোষ্ঠী যারা ছিল, তারা উর্দু ভাষায় কি ছিল, আহ দক্ষ ছিল। তাই তারা চেয়েছিল ওই উর্দু ভাষাতেই যেন তারা তাদের কার্যক্রম চালাতে তাদের সুবিধা হয়। এবং আমরা যদি মাতৃভাষা রাষ্ট্রভাষা, আমরা যেমন মনে করো একটা দিক নির্দেশনা পড়লাম, আমরা একটা আইনের বই পড়লাম, বা আমরা একটা আম, যে কোনো একটা নিউজ হয়েছে সেটা পড়লাম, তখন আমরা জিনিসটাকে যেভাবে উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো, গুরুত্ব অনুধাবন করতে পারবো। অন্য ভাষা হলে কিন্তু আমরা সেটা পারবো না। তো এই যে দুইটা দেশ, এই দুই দেশের মধ্যে আবার আরেকটা দেশ, এবং আবার দেখো যে এই দুই দেশের ভিতরে সাংস্কৃতিগত কোনো পার্থক্য রয়েছে হাজার হাজার। হ্যাঁ, আমাদের ভাষাগত পার্থক্য রয়েছে হাজার হাজার। তো এই তারপরেও কি হলো, এই দুইটা দেশ মিলে একটা দেশ তৈরি হলো শুধুমাত্র ধর্মের ভিত্তিতে। এখানেও মুসলমান থাকে, এখানেও মুসলমান থাকে। এই হিসেবে তারা একটা কি দেশ তৈরি করলো। এটা একটা পুরা এরকম উদ্ভট দেশ পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। তো কিন্তু এটা হয়ে গেছে, ধর্মের ভিত্তিতে দেশ তৈরি হয়ে গেল। এই যে যে ব্যাপারটা, সেখানে আমরা একটা সময় এসে দেখলাম যে এই আমাদের ভিতরে এভাবে যেহেতু সংস্কৃতি, বিভিন্ন ধরনের ভাষা ইত্যাদিতে আমাদের কি ছিল, সমস্যা হচ্ছিল। তাই স্বাভাবিকভাবেই আলাদা ভাষা মানে বাংলাকেও কি করা হতো, রাষ্ট্রভাষা করার একটা দাবি, জোর দাবি উঠেছিল। কিন্তু এই পাকিস্তানের এরা যারা ছিল, তারা বারবার চাচ্ছিল যে কি উর্দুটাকে আমাদের দেশের উপরে চাপিয়ে দেওয়ার জন্য। তখনই দ্বন্দ্বটা বাজে। তুমি যখনই একজনের কালচার আরেকজনের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবা, তখনই সেটা কি ঝামেলাটা তৈরি করবে। তো আমাদের এই ভাষা আন্দোলনটা কিন্তু হুট করে 52-তে ভাষা আন্দোলন হয় নাই। এর পিছনে বিশাল একটা কি ছিল, আহ সময়, বিশাল একটা ঘটনা প্রবাহ জড়িত ছিল। তো প্রথম ঘটনাটা শুরু করছিল এই যে জিন্না সাহেব। এই জিন্না টা আহ, আহ, কি করলো, প্রথমে এসে একটা জিনিস করলো দেখি পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, এটা নিয়ে একটা ইয়ে হলো। আমরা তো জানি যে 1947 সালে আমাদের দেশ বিভাগের মাধ্যমে আমরা কি ইয়ে তৈরি করলাম, কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিল। চৌধুরী খালিকুজ্জামান ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন আহমেদ, তারা দুইজনে মিলে একটা ইয়ে করলো যে কি উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য প্রস্তাব করে। তো এই দুইজন স্কলার, তারা কিভাবে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য উর্দুকে দাবি জানাইছিল। It's not cricket. It's নয়নতারা about নিজেকে মিউট করে cricket. রাখো। তো এই দাবি ছিল, এই দাবির বিরুদ্ধে সর্বপ্রথম যিনি যারা সোচ্চার হয়েছিলেন তারা হচ্ছিলেন যে কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর এনামুল হক সহ আরো বাংলাদেশের আরো অনেকে প্রথিতযশা যারা ছিল, সাহিত্যিক, কলামিস্ট বা বুদ্ধিজীবী, তারা কি
এর বিরুদ্ধে প্রতিবাদ করেন। এভাবে কি প্রথমে কি হলো, আমাদের পত্রিকা কলামে বা বিভিন্ন জায়গায় এভাবে প্রতিবাদের ইয়াটা শুরু হলো। তো 1948 সালের যে 21শে মার্চ ঢাকায় জিন্নাহ প্রকাশ্যে জনসভায় ঘোষণা করে যে উর্দু এবং একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই যে প্রকাশ্য জনসভা এভাবে সে ঘোষণা দিয়েছিল। এবং তখনই কিন্তু কি হলো, প্রতিবাদ করে উঠলো, এখানে সামনে যারা ছিল তারা সবাই একসাথে প্রতিবাদ করে উঠলো। এবং এইখান এই এই ঘোষণা দিয়ে আসার পরে জিন্নাহ বুঝতে পারলো যে কি, আমরা দুই পাকিস্তানের মাঝখানে আমাদের ভাষাগত এবং সংস্কৃতিগত একটা পার্থক্য আছে, এবং এই পার্থক্যটা আস্তে আস্তে কি বিভেদ, আমাদের ভিতরে বিভেদ নিয়ে আসবে। কিন্তু তারপরও তিনি এই ডিসিশন থেকে সরে আসেননি। তিনি ওই খার গোয়ার তুমি করে একটা কথাই বলতে চাইলেন যে কি উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। খাদা নাজিমউদ্দিন, এই খাদা নাজিমউদ্দিন নিয়ে তো আমরা যথেষ্ট পরিমাণে জানি। এই খাদা নাজিমউদ্দিন ছিল অযোগ্য একটা লোক। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে অযোগ্য লোক যখন ক্ষমতায় আসে, তারা কি করে, তাবেদারি করে, অন্যান্যদের তাবেদারি করে। তারা অটোনোমাস কোনো কাজ করতে পারে না, সবকিছু কি করে, তেল মেরে সবকিছু কন্ট্রোল করতে চায়। তো ঠিক খাদা নাজিমউদ্দিন যেহেতু যেহেতু প্রশাসক হিসেবে অদক্ষ ছিল, সে কি করলো, ওই যে তেল মেরে বা জিন্নাকে করার জন্য, খুশি করার জন্য 1952 সালে 30শে জানুয়ারি কায়দে আজম, এই যে কায়দে আজম কে, জিন্নাহ, তার আরেকটা নাম ছিল কায়দে আজম, তিনি ঢাকার এক জনসভায় বললেন যে কি উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এখানেও আবার কি একটা প্রচন্ড প্রতিবাদ কি করে জেগে ওঠে। এবং দেখো ওই যে 48 সালে যে ঘটনাটা শুরু হয়েছিল, সেটা আগুন পেতে পেতে কয় তারিখ চলে আসলো, 1952 সালের 30শে জানুয়ারি। ওকে। এবং তখন থেকে আমাদের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হলো, ঢাকা নারায়ণগঞ্জ খাজা নাজিমুদ্দিনের ঘর করে একটা ছাত্র ধর্মঘট পালিত হয়। এবং সর্বদলীয়, খেয়াল করো, সর্বদলীয় রাষ্ট্রভাষা রাষ্ট্র সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা সংগ্রাম, সরি এখানে তো রাষ্ট্রভাষা হবে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। জনাব আবুল হাশিম, আতাউর রহমান, এরকম আরো অনেকেই ছিল কি এর সদস্য। পরবর্তীতে 1952 সালে 31শে জানুয়ারি রাজনৈতিক সাংস্কৃতিক দল নিয়ে গঠন করা হয় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। কাজী গোলাম মাহবুব এটার কি আহ্বায়ক হন। এবং এরপরে আসে 1900 সেই 21শে ফেব্রুয়ারির দিনটা, যেদিন রাষ্ট্রভাষা দিবস শেষে পালনের একটা সিদ্ধান্ত করে সারা দেশে কি করা হয়, হরতাল আহ্বান করা হয়। হরতাল কি তা তো তোমরা জানো, যে যখন গাড়ি ঘোড়া চলবে না, দোকানপাট খুলবে না, অফিস আদালত চলবে না, হ্যাঁ, এরকম করে যখন একটা করা হয়, তখন সেটাকে বলা হয় হরতাল। তো হরতাল এটা একটা হচ্ছে গুজরাটি শব্দ, আমরা যদি আমাদের আসে। তো যাই হোক, এই যে 21শে এইটার জন্য রাষ্ট্রভাষা দিবস পালন করবে, হ্যাঁ, এদের এই যা ছাত্র জনতা বা ইয়েরা, হ্যাঁ, তখনই সে কি করলো, 21শে ফেব্রুয়ারি নুরুল আমিন সরকার 144 ধারা জারি করে। 144 ধারা কি, 144 ধারা হচ্ছে যে একসাথে 10 জনের বেশি কি করতে পারবে না, 10 জনের বেশি সমাগম করতে পারবে না। যদি হয় তাহলে তাদেরকে কি করা হবে, আহ গুলি করা হবে বা অ্যারেস্ট করা হবে, এরকম একটা নিয়ম আছে। যেমন এই যে কারফিউ, কয়েকদিন আগে কারফিউ জারি করলো না আমাদের দেশে, এই কারফিউতে কি ছিল, যাকে দেখবে তাকেই গুলি করা হবে। কিন্তু এই ইয়াতে 144 ধারার একটা নিয়ম হচ্ছে যে প্রথমে কি করতে হবে, তোমাকে সতর্ক করতে হবে, এবং তারপরে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে, কিন্তু গুলি করা যাবে না। কিন্তু এই 21শে ফেব্রুয়ারি নুরুল আমিন সরকার কি করলো, তখন এই 144 ধারা জারি করলো। তো এই 144 ধারা যখন জারি করলো, এই যে ঢাকা মেডিকেলের সামনে স্টুডেন্টরা সমবেত হতে লাগলো, এবং সমবেত হয়ে তারা 144 ধারা ভাঙার জন্য কি করলো, একটা প্ল্যানিং করলো। সেই প্ল্যানিংটা কি, তারা 10 জনের 10 জন, যেহেতু বলছে 10 জনের বেশি করা যাবে না, হ্যাঁ, তাই তারা কি 10 জন করে আহ, আহ, বের হতে লাগলো। এবং একটা সময় দেখা গেল যে 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন, তখন ঢাকা মেডিকেলের প্রাঙ্গণে ছাত্র জনতা সমবেত হয়ে যখন স্লোগান শুরু করে, এইখানে তারা কি আহ পুলিশ এসে গুলি করে। তো স্বাভাবিকভাবে পুলিশ যখন গুলি করে, তো গুলিতে ওখানে শহীদ রফিক, বরকত জব্বার, এরকম তো আরো অনেকেই কি আহ, আহত হয় বা অনেকে নিহত হয়, এবং এর ফলে আহ, ভাষা আন্দোলনটা একটা তীব্রতা ধারণ করে। হ্যাঁ বলো, সালাউদ্দিন সাইদি, সালাউদ্দিন সাইদি কিছু বলবা?
কিছু না বললে হাত ইয়ে করে রাখো, নাকি তোমার কোনো খবর নাই? তুমি কি হাত একটা রেজ করে আছো? এখন এই এই ছাত্র আন্দোলন বা ভাষা আন্দোলনের ফলে 21শে ফেব্রুয়ারি যখন ইয়ে হলো, 22 তারিখ থেকে আরো আন্দোলন আরো বেশি হয়ে গেল। একদম দেখো আমাদের 2024 সালের আন্দোলনের মতো একটা ব্যাপার যেন ঘটেছিল, যে ছাত্ররা ওই যে একটা বলতেছে যে স্যার গুলি করি, একটা গুলি করলে একটা পরে, বাকিগুলো তারপরও যায় না। ওকে, আরো বেশি আসে। তো আবার একটা ইয়ে দেখলাম যে এক জায়গায় যে একজনে বলতেছে যে মানে মা চলে আসছে ইয়েতে, ছেলেকে কোনোভাবে ঘরে আটকে রাখতে পারতেছে না। হ্যাঁ, ছেলে ঘরে থেকে বের হয়ে আন্দোলনে চলে আসছে। তো এই যে যে তখন এরকমই হয়েছিল তখন। আমাদের এই যে ছাত্র আন্দোলন বা ছাত্র জনতা, এটা মানুষ বুঝতে পেরেছিল যে কি, ভাষাকে যদি আমি একবার দমন করে ফেলতে পারে, তাহলে আমরা আমাদের সংস্কৃতিকে ভুলে যাব, আমরা আমাদের কালচার ভুলে যাব, আমরা আমাদের শেকড়কে ভুলে যাব। আমরা আমরা ভুলে যাব আমরা কে, আমরা কোথা থেকে এসেছি, আমরা কি। ওকে, এই যে জিনিসগুলোর কারণে পাকিস্তানিরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে এই ভাষা, আমাদের বাংলা ভাষাকে দমিয়ে রাখার জন্য শুধুমাত্র উর্দুকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিল। উর্দুটা কিন্তু একটা কৃত্রিম ভাষা বা একটা মৃত ভাষা বলা যায়। আমার পৃথিবীতে কয়েকটা ভাষা আছে, তার ভিতরে ইয়েটা একটা এরকম যে উর্দু, আমরা কিছুটা আমরা যেমন এই যে চলিত রীতি যেভাবে প্রয়োগ করা হয়েছে, যে একটা অঞ্চলের সাধুরীতি যেভাবে প্রয়োগ করা হয়েছে, ঠিক তেমনি উর্দুটাও ঠিক তেমন। আমাদের হয়তো অনেক বড় বড় কবি উর্দু ভাষায় কবিতা লিখেছে। যেমন ওই যে আমরা শুনি না, তেরি जुल्फों में जो काले तिल है वही मेरा दिल है। হ্যাঁ, এই যে উর্দু ভাষা, এটা অনেকটা আমরা উর্দু এবং হিন্দুর ভিতরে, এই হিন্দি ভাষার ভিতরে কিন্তু কিছু পার্থক্য আছে। তো এই যে যে ইয়েটা দেখলাম আমরা, যে ভাষা আন্দোলন হলো এবং পরে এই গুলি করার পরে আন্দোলন আরো তীব্রতা পেল, এবং একটা সময় পাকিস্তান সরকার কি করলো, এই রাষ্ট্রভাষার দাবিটা মেনে নিতে বাধ্য হলো। তো আমাদের এই যে ভাষা আন্দোলনটা আমাদেরকে কিন্তু এই বিশাল একটা বেনিফিট দিয়েছিল। যে বেনিফিটটা দিয়েছিল সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের ঐক্যবদ্ধতা সম্পর্কে আমরা সচেতন হতে পেরেছিলাম। আমরা আমাদের পরিচয় সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম। হুম আমরা পরবর্তীতে আমাদের আমাদের ভাষা কত গুরুত্বপূর্ণ সেটা জানতে পেরেছিলাম। রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ বা একটা ইয়ে তৈরি হলো। যে পাকিস্তান সরকার যে চাইলেই আমাদেরকে কিছু করতে পারবে না, যা চাপিয়ে দিতে পারবে না, এই জিনিসটা পাকিস্তান সরকারের একটা ইয়ে কি আহ, ধারণা পেল তারা। ফলে 52 ভাষা আন্দোলন পরবর্তীতে আমরা দেখবো যে 54 নির্বাচনে একটা বিশাল প্রভাব ফেলে। তো সেই 54 নির্বাচন নিয়ে আমরা এখন আলোচনা করব। তো 54 নির্বাচনের গুরুত্ব তাৎপর্য নিয়ে যদি আমরা আলোচনা করি, এই যে 54 নির্বাচনের মন্ত্রিসভার সদস্য এ কে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, এরকম আরো অনেকে আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো 54 নির্বাচনটা কি ছিল? 54 নির্বাচনটা ছিল যুক্ত ফ্রন্ট বা এই যুক্ত ফ্রন্টের আন্ডারে। এখানে একটা কি হয়, মুসলিম লীগের সাথে আমরা একটা প্রাদেশিক ইয়া হয়, আহ নির্বাচন হয়। আমাদের এখানে যেমন কি হয়, বাংলাদেশে একটা নির্বাচন হয়, সংসদ ইলেকশন হয়। কারণ এটা হচ্ছে যে এক কক্ষ বিশিষ্ট তোমার শাসন বা সংসদ। কিন্তু তখন পাকিস্তান আমলে ছিল দুই কক্ষ বিশিষ্ট সংসদ। একটা ছিল প্রাদেশিক নির্বাচন, আর একটা হচ্ছে যে তোমার কি আহ নির্বাচন, সেন্ট্রাল নির্বাচন। তো প্রাদেশিক পরিষদে আমরা দেখতে পাই যে এই প্রাদেশিক পরিষদের নির্বাচনে 1954 সালে মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধী দলগুলো একটা সমন্বিত দল তৈরি করে। তখন কিন্তু শাসনভার ক্ষমতায় ছিল কারা? এই মুসলিম লীগ। এই মুসলিম লীগ কিন্তু একসময় খুব ক্ষমতাসীন একটা দল ছিল। যেমন এতদিন আমাদের দেশে ক্ষমতাসীন দল কোন ছিল? কারা ছিল? আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ। হ্যাঁ, এই যে আওয়ামী লীগ যখন একটা ছিল, ঠিক তেমনি একটা সময় আমাদের দেশে এই মুসলিম লীগ নামে একটা দল ছিল। তারা ভারত পাকিস্তান তৈরিতে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কারণ তখন ভারত পাকিস্তান যখন ভাগ হচ্ছে, তখন দুইটা দল আমাদের রাজনৈতিক দল আমাদের দেশে ছিল, কংগ্রেস এবং কি মুসলিম লীগ। এই মুসলিম লীগ কেন তৈরি হয়েছিল? মুসলিম লীগ তৈরি হয়েছিল, কংগ্রেসে দেখা যাচ্ছে, কংগ্রেস হচ্ছে এখন যে
এই যে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী যেটা আমরা এখন দেখি, ওকে, সেই দলটা। তো এই কংগ্রেসে আমাদের মুসলিম যারা শাসক ছিল বা মুসলিম যারা লিডারদেরকে কি করা হতো না, আম, আহ, আহ, যোগ্যতা সত্ত্বেও স্থান দেয়া হতো না, গুরুত্বপূর্ণ পদে তাদেরকে পোস্ট করা হতো না। ফলে স্বাভাবিকভাবে মুসলিমরা নিজেদেরকে বঞ্চিত মনে করে, এবং বঞ্চিত মনে করার থেকে তারা কি করে, একটা আলাদা দল গঠন করে, সেটা হচ্ছে যে মুসলিম লীগ। এখানে অবশ্য জিন্নার একটা বিশাল ভূমিকা ছিল, কারণ কংগ্রেসের ইয়ে তৈরি হয়েছিল কার হাতে? মহাত্মা গান্ধীর মাধ্যমে, তাই না? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, এরকম আরো অনেক আহ প্রথিতযশা রাজনীতিবিদ এই কংগ্রেসের ইয়েতে ছিল। তো জিন্না এসে দেখলো যে কি, সে এখন আহ, নেহেরু অথবা গান্ধীর মতো কি হতে পারবে না, বা আমাদের এই যে যে সুভাষচন্দ্র বোস, ঠিক আছে, এদের মতো কি হবে, জাতীয় লিডার হইতে পারবে না। ওকে, সেই সময় তার হাতে নাই, তাই সে কি করলো, খুব আম, এবং এখানে যেহেতু কংগ্রেসে ছিল তোমার এই মুসলমানদেরকে অবহেলা করা হচ্ছিল, মুসলমানদেরকে বঞ্চিত করা হচ্ছিল, হ্যাঁ, যোগ্যতা সত্ত্বেও তাদেরকে পদ পদবি দেওয়া হচ্ছিল না, তখন এই মুসলিম লীগটা তৈরি হয়। এবং এই মুসলিম লীগ তৈরি করেই জিন্নাহ সেখানে কি করলো, দ্বিজাতি তত্ত্বটা আমাদেরকে কি খাওয়াতে বাধ্য করলো। আমরা যদি না হতাম, এটা যদি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যদি ভারত পাকিস্তান আলাদা না হতো, তাহলে দেখো আমাদের এই যে যে ম্যাপটা আমরা দেখেছিলাম, এই ম্যাপটাতে আমরা দেখো পুরো এই যে লাল কালার করা যে অংশটা, এইটা মিলে ছিল আমাদের তৎকালীন কি ভারত। এই কাশ্মীর বলো যাই বলো সব মিলে একটা কি আমরা নতুন একটা বিশাল একটা ভারত পেতাম। বুঝতে পারছো? কিন্তু এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই এভাবে এদিক দিয়ে আমাদের এই অংশটা মানে একটা দেশ তিনটা পার্টে ভাগ হয়ে গেল, একটা দেশ তিনটা দেশে ভাগ হয়ে গেল। এই হচ্ছে আমাদের দ্বিজাতি তত্ত্বের অন্যতম বড় একটা ব্যর্থতা ছিল। কিন্তু তারা এটা না করেও পারছিল না, কারণ কংগ্রেস বারবার তাদের মুসলিম ইয়েদেরকে কি করছিল, আহ আহ, অবহেলা করছিল, মানে নানা ধরনের বঞ্চনা তাদের ভিতরে খুব কাজ করতেছিল। তো যাই হোক, এই মুসলিম লীগ তখন অত্যন্ত প্রতাপশালী, এবং মুসলিম লীগ তখন ক্ষমতায় 47 থেকে 54 সাল, মাত্র কয় বছর, দেখো 7 বছর। এই 7 বছরে অনেক কিছু ইয়ে হয়ে যাচ্ছে। তো মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধী দলের মিলে একটা রাজনৈতিক দল গঠন করে, এবং 1953 সালের 14 নভেম্বর যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গঠন করা হয়। ওকে, এই যে যে দেখো যুক্তফ্রন্ট গঠন হয়েছে কত সালে? 1953 সালে, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে কালে 1954 সালে। এবং এই এই যে যুক্তফ্রন্ট যেটা হয়, সেখানে আওয়ামী লীগ, মুসলিম লীগ, তখন মাওলানা ভাষা ছিল আওয়ামী লীগের সভাপতি। এখন যেমন আওয়ামী লীগকে বাবার দিনে একটা দল বানায় ফেলছিল, বঙ্গবন্ধুর পরিবার ছাড়া আর কেউ হইতে পারবে না, হ্যাঁ, সেটা তখন এরকম ছিল না। এখানেই কিন্তু শেখ মুজিবের সাথে মাওলানা ভাসানীর একটা দ্বন্দ্ব তৈরি হয়, বুঝতে পারছো? এবং একটা সময় মাওলানা ভাসানী তখন আলাদা একটা দল তৈরি করতে বাধ্য হয়। আমাদের ইতিহাসে কিন্তু এই মাওলানা ভাসানী, একে শেরে বাংলা, একে ফজলুল হক, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমাদের এই যে তাজউদ্দিন, এদের কথা কিন্তু কোথাও কি করা হচ্ছিল না, বলা হচ্ছিল না। কিন্তু এরা যে পরিমাণ অবদান রেখে গেছে, হ্যাঁ, সেটা কিন্তু আমরা কখনো ভুলতে পারি না, অস্বীকার করতে পারি না। এখন একজনে আইসা শুধু বলছে যে সে তার সবকিছু তার বাপ একলা করছে। ওকে, তো এই কারণে কিন্তু আওয়ামী লীগের পতনটা হয়েছে। তো যাই হোক, আওয়ামী লীগ মুসলিম লীগ ছিল তখন, এটা 1947 সালে যখন গঠিত হয়েছিল, তখন এটার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে এসে এটা মুসলিম নামটা বাদ দেওয়া হয়, এবং তখন কিন্তু আওয়ামী লীগের সভাপতি কে ছিল? মাওলানা ভাসানী। এবং কৃষক শ্রমিক পার্টি শেরেবাংলা, একে ফজলুল হক, নেজামে পার্টি মাওলানা আতাহার, বামপন্থী গণতন্ত্রী পার্টি হাজী মোহাম্মদ দানেশ, এবং খিলাফত রাব্বানী সহ মোট 5টি রাজনৈতিক দল মিলে যুক্তফ্রন্টটা গঠন করে। তবে বাংলাদেশের স্বাধীনতার দলিল পত্রতে এটা 4টি লেখা আছে, এখানে লাস্টেরটা খিলাফত রাব্বানী যেটা আছে সেটা নাম নেয়। তো এই যে যুক্তফ্রন্টটা গঠন হলো, যুক্তফ্রন্ট গঠন হওয়ার অন্যতম কারণ কি ছিল? মুসলিম লীগকে পরাজিত করা এবং তাকে ক্ষমতাচ্যুত করা। তো এই জন্য যুক্তফ্রন্টের প্রধান তিন নেতা যারা ছিল, প্রধান তিন নেতা কে কে ছিল? মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, এবং হোসেন শহীদ সরওয়ার্দী। দেখো এই এই যে হোসেন শহীদ সরওয়ার্দী কিন্তু কি শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু। ওকে, কিন্তু হোসেন শহীদ সরওয়ার্দীর
নিয়ে কখনো কোনো আলোচনা দেখছো তোমরা? কখনোই দেখো নাই। মাওলানা ভাসানী এই যে যুক্ত ফ্রন্ট, যেই আন্দোলনের কারণে আমরা আজকে বা স্বাধীন বাংলাদেশ গঠিত হইতে পারছে, সেই যুক্ত ফ্রন্টের যখন আন্দোলন হচ্ছে, তখন সেখানে কে কে লিড দিয়েছিল? মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক। এই 21 দফা তারা দাবি একটা পেশ করে। এই 21 দফা দাবির প্রথম যে দাবি ছিল সেটা হচ্ছে যে কি, রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেয়া, 21শে ফেব্রুয়ারি কি শহীদ দিবস সাধারণ ছুটি ঘোষণা করা, ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে শহীদ মিনার নির্মাণ এবং লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ববঙ্গকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা। এই লাহোর প্রস্তাবটা কি 1943 সালে লাহোরে একটা কি করা হয়েছিল? শেরেবাংলা একে ফজলুল হক একটা প্রস্তাবনা দিয়েছিল যে স্টেটস, একটা কথা বলেছিল, স্টেটস মানে 47-এ দেশ ভাগ হবে নিজ নিজ ইয়েতে। হ্যাঁ, এভাবে স্টেটস, তখন তাহলে যদি ওই কথাটা বানা হইতো তাহলে আমরা একটা স্বাধীন দেশ পেয়ে যেতাম। কিন্তু ওই জিন্না বললো যে না, এটা একটা প্রিন্টিং মিস্টেক, কাজটা একটা ভুলে চলে আসে, এটা স্টেট হবে। ওকে। তা আমাদেরও এই লিডারের একটা সমস্যা ছিল যে তিনি কথা বলেন নাই। তিনি যদি জোর দাবি তুলতেন তাহলে হয়তোবা এভাবে আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেতে অপেক্ষা করতে হতো না। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, এতে পাস্ট ইজ পাস্ট, এগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। আমরা দেখতে পেলাম যে কি, লাহোর প্রস্তাবের ভিত্তিতে যে স্বায়ত্ত শাসন, পূর্ণ স্বায়ত্ত শাসন প্রদান করার একটা ব্যাপার বলা হচ্ছিল, সেটা তারা দাবি করলো। তো যুক্তফ্রন্টের এবং নির্বাচনী প্রতীক ছিল নৌকা। এই যে এখান থেকে নৌকা আওয়ামী লীগের কি হয়ে গেছে, প্রতীক হয়ে গেছে। তাই মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল হারিকেন। তাহলে আমাদের নৌকা হিসেবে প্রথম যে আওয়ামী নির্বাচনী ইয়া ছিল কি, যুক্ত ফ্রন্টের। এবং সেখান থেকে নৌকা নিয়ে আওয়ামী লীগ তারা তাদের নিজেদের কি বানাই ফেললো, ট্রেডমার্ক বানিয়ে ফেললো নৌকা। ওকে। তো এই যে যে ইতিহাস আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে স্বায়ত্ত শাসনের ব্যাপারটা তারা দাবি করেছিল, এই স্বায়ত্ত শাসন নিয়েই যত সব ঘটনা ঘটনা। স্বায়ত্ত শাসন কোনো সরকারই কোনো কাউকে দিতে চায় না, কারণ স্বায়ত্ত শাসন দিতে পারলে সে এটা আলাদা একটা স্বাধীন স্টেটের মর্যাদা পেয়ে যায়। তো যাই হোক, 1954 সালের নির্বাচনে 8 থেকে 12 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান পরিষদের এই নির্বাচনে 237টি মুসলিম আসন ছিল। এখানে আবার প্রায় 72 মতো অমুসলিম আসন ছিল, কিন্তু মুসলিম আসন ছিল 237টা। তো 237টার মধ্যে এই যে টোটাল ছিল 309টা, তাহলে আমাদের 309 থেকে 237 বাদ দিলে কত হয়? 78টা। 78টা ছিল অমুসলিম আসন। তো এখানে দেখা যাচ্ছে যে 223টাতে কি করে যুক্তফ্রন্ট আসন অর্জন করে। 223টার ভিতরে মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ পাইছে 143টা, শেরে বাংলা পায় 48, নেজামে ইসলামী পার্টি 19, গণতান্ত্রিক দল 13, কমিউনিস্ট পার্টি 4, এবং স্বতন্ত্র যারা ছিল তারা পরে যোগ দিয়েছিল, টোটাল 8। টোটাল হয়ে গেছে কত? 237। ওকে। না না, sorry, 230টা। মাত্র কয়টা আসনে পার্থক্য হয়েছে তাহলে? কোথায় 237 থেকে 223 বাদ দিলে মুসলিম লীগ কয়টা পাইছে তাহলে? 4। মাত্র 14টা সিট পাইছে, আর বাকিগুলোতে তারা কি একটা ধরাশায়ী হয়ে যায়। এবং এই ধরাশায়ী হওয়াতে এই মুসলিম লীগ সম্পূর্ণরূপে নির্বাচনে পরাজিত হয়। তারা কেবল 9টি আসন লাভ করে। এখান থেকে আবার 5টা আসন বিভিন্ন ইয়েতে বাদ গেছিল। ঠিক আছে। তো এই যে যে 9টা আসন পেয়ে মুসলিম লীগ পুরো এত ক্ষমতা তাদের তারপরে কি ছিল, তারা হেরে যেতে বাধ্য হয়। এই যে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস দেখি, যদি আমাদের নির্বাচন ব্যবস্থা যদি স্ট্রং থাকে, নির্বাচন ব্যবস্থা যদি টু দা পয়েন্ট থাকে, তাহলে কোনো শাসক কি করতে পারবে না, ক্ষমতাকে চিরস্থায়ী করে রাখতে পারবে না। আমাদের তো বর্তমান আওয়ামী লীগ সরকার তো নির্বাচনটাকে একদম কি করে ফেলছিল, মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছিল, একটা জোকসে পরিণত করছিল। ওকে। তো এইখানেই কিন্তু মানুষের ক্ষোভটা বেশি তৈরি হয়েছে। তো যাই হোক, এই যে যে মাত্র 9টা আসন লাভ করে এরা তো একদম অবাক। তো ফলে এখানে তারা ধরাশায়ী হয়। এই নির্বাচনে আমাদের কি কি ফলাফল আমরা পাই? সেখানে আমাদের সবচেয়ে বড় যে ফলাফলটা আসে সেটা হচ্ছে যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এদেশের মানুষের ভিতরে। আমরা যে দেখো, আমরা এক সময় বলতাম যে আই হেট পলিটিক্স, একটা জেনারেশন তৈরি হচ্ছে, আমরা এটা নিয়ে একটু বিরক্ত ছিলাম। হ্যাঁ, আমরা আমরা যারা নির্বাচন অবশ্যই, আমাদের রাজনীতি অবশ্যই জানতে হবে, কিন্তু না, এখন যে জেনারেশন যেটা করে দেখাইলো, তারা দেখালো যে না, তারা অবশ্যই রাজনৈতিক সচেতন ছিল। যারা লিড দিচ্ছে, এই যে সমন্বয়ক যারা ছিল, তারা কিন্তু সবাই রাজনৈতিক সচেতন। তাই আমাদের রাজনৈতিক সচেতন হতে হবে। আমরা যদি রাজনৈতিক ভাবে সচেতন না হই, তাহলে আমাদের শাসক গুলাও হবে কি, তারা শাসক হবে না, তারা শোষকে পরিণত হবে। এবং এই যুক্তফ্রন্টের আরেকটা বড় ইয়ে ছিল যে কি,
যুক্তফ্রন্ট নির্বাচনে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করে, এখানে বুলেট পয়েন্ট চলে আসছে। এই নির্বাচনে আমরা পুরো বাঙালি জাতি একটা ঐক্যবদ্ধতা পাই। যেমন আমরা এই যে দেখো বন্যা হইলো, বন্যাতে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে পেলাম, আন্দোলনে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে পেলাম। আমাদের ভিতরে একটা কি হয়েছে, অসাম্প্রদায়িক চেতনার সৃষ্টি হয়। এই যে হিন্দু মধ্য বৌদ্ধ ইসলাম, এই যে আওয়ামী মুসলিম লীগ, কেন পরে মুসলিম কথাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে? তারা অসাম্প্রদায়িক হতে চাইছিল। আওয়ামী মানে কি, জনসাধারণ, জনসাধারণের কাছে তারা যাইতে চাইছিল। এই কারণে তারা মুসলিম কথাটাকে বাদ দিয়ে দেয়। এই যে অসাম্প্রদায়িক একটা চেতনা সৃষ্টি হলো, জোট আন্দোলন শুরু হলো। আন্দোলন যে একতা, জোটবদ্ধ ভাবে যে কি বিদেশি শক্তিকেও কি করা যায়, পরাজিত করা যায়, সেটা তারা বুঝতে পারলো। এবং এখানে সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হলো। আমরা দেখতে পেলাম যে কি মধ্যবিত্ত শ্রেণী বলতে কি বোঝায়, একটা সময় ছিল পুরো পাকিস্তানকে কন্ট্রোল করতো 21 পরিবার। হ্যাঁ, সেই 21 পরিবারের একটা ছিল সাকা চৌধুরীর পরিবার। এই মাত্র 21 পরিবারের তারা ব্যবসা বাণিজ্য রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করতো। তারা অত্যন্ত ধনী, অত্যন্ত ইয়ে ছিল। তো সেখান থেকে দেখা গেল যে সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা কি রাজনীতিতে আসতেছে। তুমি শেরে বাংলাকে ফজলুল হক বলো, মাওলানা ভাসানী বলো, হ্যাঁ, এরকম করে আরো অনেক 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 ব্যক্তিত্ব, তাজউদ্দিন আহমেদ সহ আরো অন্যান্য অনেক ব্যক্তিত্ব কি হলো, সাধারণ মধ্যবিত্ত শ্রেণী থেকে কি হলো, আমাদের রাজনীতিতে আসতে শুরু করলো। এবং এই যে বললাম যে প্রথম রাজনীতিক একটা সচেতনতা তৈরি করছে, ফলে রাজনৈতিক সচেতনতা তৈরি করার পরে আমাদের মধ্যবিত্ত শ্রেণী আসলো। এবং এই মধ্যবিত্ত শ্রেণী আমাদের পরবর্তী আন্দোলনগুলোতে কি একটা বিশাল ভূমিকা লাভ করে। এবং নির্বাচনে পরাজিত হওয়ার পরে আওয়ামী লীগের প্রভাব সম্পূর্ণরূপে কি মুসলিম লীগের প্রভাবটা একদম ভ্যানিশ হয়ে যায়। তো যাই হোক, আমরা আরেকটা দেখতে পেলাম যে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি, যেটা জন্য অনেক আন্দোলন হয়েছিল, পাকিস্তানিরা সেটা দিতে চাচ্ছিল না। সেটা 1954 সালের পর এই যে 58 সালে এসে সংবিধানে তারা কি রাষ্ট্রভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। কেন? 1954 সালে নিবেদন। এবং আমরা আরো দেখতে পেলাম যে আমরা কিছু যোগ্য নেতৃত্ব পেলাম, আমরা কিছু লিডার পেলাম, বঙ্গবন্ধু, শেরে বাংলা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এই যে যারা ছিল, মাওলানা ভাসানী, হ্যাঁ, তাদেরকে আমরা দেখতে পেলাম। গণপরিষদে আমাদের প্রতিনিধিত্ব তৈরি হলো। এর আগে এই অঞ্চল থেকে কোনো প্রতিনিধি ওখানে যেতে পারতো না গণপরিষদে, সেখানে আমাদের প্রতিনিধিত্ব আসলো। এবং সবচেয়ে বড় যে বিষয়টা আসলো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের অভ্যুদয়ের একটা কি তৈরি হলো, ক্ষেত্র তৈরি হলো। 52 ভাষা আন্দোলন ইন্সপায়ার করছে কাকে? নির্বাচনকে। এই 54 নির্বাচন আবার পরবর্তীতে 62 শিক্ষা আন্দোলনকে কি করলো, প্রভাবিত করলো। এই 62 শিক্ষা আন্দোলন আবার প্রভাবিত করলো 66 6 দফাকে। 66 6 দফা আবার প্রভাবিত করলো 69 গণ আন্দোলনকে বা গণ অভ্যুত্থানকে। 69 গণ অভ্যুত্থানে আমরা দেখতে পেলাম 70 নির্বাচন। এই 70 নির্বাচনে আমরা জয়লাভ করে 71 আমরা স্বাধীনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। এভাবে একটা চেইন রিয়েকশন কিন্তু তৈরি হয়েছিল। এই চেইন রিয়েকশনের কারণে কিন্তু আমরা কি হয়েছি, আমরা একটা স্বাধীন বাংলাদেশে পেয়েছি। তো এই আজকে এই দুইটা প্রশ্ন আলোচনা করলাম। তো তোমাদের এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা বাড়ি কাজ করে খুব দ্রুত ইয়েতে দিবা আশা করি। আহ আর যেটা বললাম যে নেক্সট ক্লাস আমি 8টার দিকে নেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে। আর উম, বাড়ি কাজ করো, তোমাদেরকে যেদিন যেটা পড়াচ্ছি সেদিন সেটা বাড়ি কাজ দেওয়ার কথা, সেটা দিচ্ছ না তোমরা। হ্যাঁ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তো সাদ্দাম হোসেন আদর, তুমি আজকে তোমার অনেকদিন পরে ক্লাসে দেখলাম, কাহিনী কি বলো? স্যার আমি তো ক্লাসে ছিলাম তো স্যার। কত কই ছিলে? ক্লাসে ছিলাম না আমি। তো ঠিক আছে, তাহলে আজকে এতটুকু রাখি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তোমরা এই দুইটা প্রশ্নের উত্তর লিখে নোট করে হোয়াটসঅ্যাপে পিডিএফ করে পাঠাবা। কেমন? যেহেতু এখন ফেসবুক অ্যাকাউন্টে একটু হয়ে গেছে, আরো কয়েকদিন চেষ্টা করবো, নাহলে এরপরে আমি আবার নতুন করে বলবো। ওকে, ভালো থাকবে তাহলে, আল্লাহ হাফিজ।